আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আঞ্চলিক রাজনীতির খেলায় নামলেন? নরেন্দ্র মোদীর সাথে মিয়ানমারের নবনির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল মিন অং লাইংয়ের ১ জুনের যে বৈঠক, সেটি কি কেবল কূটনীতি নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতি বদলে দেবার শুরু? রাজনীতির এই নতুন সমীকরণে কি চাপে পড়ছে আমেরিকা এবং বাংলাদেশ? এই জুন মাসের প্রথম সপ্তাহে আসলে ভারত এবং আফ্রিকার কয়েকটি দেশের একটি বৈঠক হবার কথা ছিল, কিন্তু আফ্রিকার বেশ কয়েকটি দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেই বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং সেই বৈঠকটিতে আসলে মিয়ানমারেরও যোগ দেবার কথা ছিল। তো সেই জায়গায় সেই বৈঠকটি স্থগিত হবার ফলে মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল মিন অং তিনি আগামীকাল ৩০শে মে ভারতে আসবেন, ৪ দিনের সফরে আসবেন এবং ১ জুন তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে। এই মিয়ানমারের রাষ্ট্রপতির আসন্ন ভারত সফর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বর্তমান পার্সপেক্টিভে জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যে আরআইসির কথা কয়েকদিন ধরে বলছি, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, সেই আরআইসির সাথে এই ত্রয়ীর সাথে এখন দেখা যাচ্ছে যে মিয়ানমারও যুক্ত হয়েছে। এবং মিয়ানমার কেন এত ইম্পর্টেন্ট, কেন মিয়ানমারের দিকে আমেরিকারও কুনজর পড়েছে এবং বাংলাদেশকে ব্যবহার করে কেন সে মিয়ানমারে ঢুকতে চেয়েছিল, এর অন্যতম কারণ হলো রেয়ার আর্থ মিনারেলস। এই রেয়ার আর্থ মিনারেলস হলো এটা ১৭টা ধাতব পদার্থের একটা গ্রুপ এবং এইটাকে বলা হয় যে বর্তমান আধুনিক বিশ্বের নতুন তেল। আপনি প্রযুক্তি বলেন, সামরিক অস্ত্র বলেন, সবকিছুর তৈরিতে কিন্তু এটা লাগছে। এই যে ড্রোন, রাডার, যুদ্ধ বিমান, সাবমেরিন, সবকিছু তৈরিতে, ইভেন এই যে বৈদ্যুতিক গাড়ি, চিপস, কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবকিছুর জন্য এই রেয়ার আর্থ মিনারেলসটা দরকার। এই রেয়ার আর্থ মিনারেলস, যেটাকে বাংলায় বলে বিরল খনিজ, এই বিরল প্রকৃতির খনিজটা আসলে অতটা বিরল নয়। এটা অনেক দেশে আছে, কিন্তু এটা ঘনত্ব কম থাকে, সুতরাং এটা উত্তোলন করাটা খুব ব্যয়বহুল এবং যেহেতু ঘনত্ব কম, এটা উত্তোলনের পরে প্রসেস করতে হয়, পরিশোধিত করতে হয় এবং যেটা আরো ব্যয়বহুল। সো এই প্রসেসিং এর অ্যাবিলিটিটা সব দেশের নাই এবং এই রেয়ার আর্থ মিনারেলস এর এটা মোটামুটি বলা যায় যে সারা পৃথিবীতে যে সাপ্লাই চেইন সেটা চীনের দখলে। যে কারণে ভয়টা যে চীন যদি কখনো এই মিনারেলস এক্সপোর্ট করতে বাধা দেয়, তাহলে বিশ্বের প্রযুক্তি এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো এই রেয়ার আর্থ মিনারেল দিয়ে তৈরি হয়, সেগুলো হুমকির মুখে পড়ে যাবে। এই জন্য ভারত, ইউরোপ, আমেরিকা সবাই কিন্তু উদ্বিগ্ন এবং সবাই নতুন নতুন সোর্স খুঁজতেছে যে কোথায় রেয়ার আর্থ মিনারেলস এর নতুন খনিজ পাওয়া যায়। তো যেটা বললাম যে চায়না অনেক এগিয়ে আছে এবং চায়নার যে রেয়ার আর্থ মিনারেলস, তার প্রায় 50% আসে এই মিয়ানমার থেকে। চায়নার সীমান্তবর্তী দুটো স্টেট আছে, কাচিন স্টেট এবং শান স্টেট। সেখানে কাচিনের সবচেয়ে বড় রেয়ার আর্থ মিনারেলের খনি আছে। সেখান থেকে তারা র ম্যাটেরিয়ালটা ট্রান্সপোর্ট করে চীনে নিয়ে যায় এবং সেখানে প্রসেস করা হয়। চীনা কোম্পানি এবং এই যে মিয়ানমারের সীমান্ত এলাকায় যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আছে, তাদেরও কিন্তু চীন কাজে লাগায় এই ট্রান্সপোর্ট করার জন্য। মানে মিনারেল গুলো খনিজ থেকে উত্তোলনের পরে ট্রান্সপোর্টের ব্যাপারে এরা হেল্প করে। তারপর চায়নায় যাওয়ার পরে চায়নাটাকে প্রসেস করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। ইভেন এই যে টেসলা গাড়ি ইলন মাস্কের, সেটাও কিন্তু তৈরি হয় চায়নায়। তো সেই জায়গা থেকে চায়না এই মিয়ানমারের সাথে একটা খুব ভালো সম্পর্ক রাখছে, ভারতও একটা ভালো সম্পর্ক রাখতেছে, রাশিয়াও একটা ভালো সম্পর্ক রাখছে এবং এই চারটা দেশ যখন এক হয়ে যাচ্ছে, এবং আপনি যদি এই
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনটি দেখেন, মমতার পরাজয়ের মধ্য দিয়ে এটি বিজেপির দখলে গেছে এবং তার ফলে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্ত, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ওই বেল্টটা পুরোটাই তো এখন বিভিন্ন রাজ্যে বিজেপির দখলে। সুতরাং বিজেপির দখলে হওয়াতে যেটা হয়েছে যে মমতাকে আমি নিজেও বলেছি ডিপ স্টেটের এজেন্ট বলা হয়। তো এর ফলে সীমান্ত বরাবর আমেরিকার যে অ্যাক্সেসটা ছিল বা আমেরিকার দোসর যারা আছে বাংলাদেশে, তাদের যে পশ্চিমবঙ্গ দিয়ে যে অ্যাক্সেসটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন এই অঞ্চলে আমেরিকার বাংলাদেশ ছাড়া আর কোনো মিত্র নেই। কারণ শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে আমেরিকা আসলে কতদূর যেতে পারবে, এবং এই বাকি 4টি দেশ যদি এক হয়ে যায়, জিওপলিটিক্যাল রাজনীতির যে নতুন সমীকরণটা হবে সেটা বাংলাদেশ এবং আমেরিকার উপরে কতটা চাপ সৃষ্টি করবে। এই কারণেই বিশ্ব কিন্তু তাকিয়ে আছে 1 তারিখে মোদি এবং জেনারেল মিন অং লাইং এর মধ্যকার বৈঠকটার দিকে, এবং ধারণা করা হয় যে এই বৈঠকে এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা হবে, রিসোর্স নিয়ে আলোচনা হবে, রিসোর্স শেয়ারিং নিয়ে আলোচনা হবে, এবং এর মধ্য দিয়ে একটি বার্তা বিশ্ব পাবে। এবং আমেরিকা কদিন আগে চীনে গেছে, চীন কিন্তু $1 ট্রিলিয়ন ইনভেস্ট করতে রাজি হয়েছে আমেরিকায়, কিন্তু এই সামরিক এবং কূটনৈতিক বিষয়ে তেমন কোনো শেয়ারিং এ যায়নি। ভারতেও মার্কো রুবি চলে গেলেন, সেখানেও কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার রয়েই গেছে যে ভারতে আমেরিকা ইনভেস্ট করবে, ভারত আমেরিকান ইকুইপমেন্টস কিনবে, সমরাস্ত্র কিনবে, সব ঠিক আছে, কিন্তু যখনই এই সামরিক এবং কূটনৈতিক কৌশলের বিষয়গুলো আসে তখন কিন্তু সেখানে খুব স্পষ্ট কোনো সুসংবাদ আমরা আমেরিকার পক্ষে পেতে দিই না। সুতরাং 1 জুন যে মিটিংটা হবে, এবং আমেরিকার সাথে দাসত্ব করতে গিয়ে বাংলাদেশও কিন্তু বেশ চাপের মুখে পড়েছে। বিগত সরকার, শেখ হাসিনার সরকার যেমন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করতেন, সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং তার সরকারের সময় কিন্তু আমেরিকা বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে, কিন্তু কোনো দেশের কাছে তিনি দাসত্বের বা গোলামির চুক্তি সই করেননি, যেটা বাংলাদেশ আমেরিকার কাছে করেছে। এখন আমেরিকার দাস হয়ে বাংলাদেশ এই পরিবর্তিত জিওপলিটিক্যাল সিচুয়েশনে কোথায় থাকবে এটা আসলে দেখতে হবে। এবার আমাদের ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট। ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় চিড়িয়াখানা আনা হয়েছে, এবং যার ফলে মিরপুরের এই চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থী আসতেছে। যেটা সমস্যা হয়েছে যে মহিষরা সাধারণত পানির ভেতরে থাকতে পছন্দ করে, কিন্তু সেখানে সেরকম জলাশয় নেই, তাকে পানির ভেতরে রাখা যাচ্ছে না। 2 ঘন্টা পর পর তার গায়ে পানি ঢেলে দিচ্ছে হামিদ নামের একজন চিড়িয়াখানার কর্মচারী। তো অচিরেই তার জন্য একটা ছোট জলাধার বা জলাশয় বানানোর চেষ্টা করা হচ্ছে। আর প্রতিদিন কিছুক্ষণ পর পর আমেরিকান এম্বাসি থেকে এই ডোনাল্ড ট্রাম্পের খোঁজ নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসে বিভিন্ন মানুষ নানান মজাদার উক্তি করছে, আবার কিছু কিছু দর্শক লাঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচানোর চেষ্টা করছে। আসিফ নজরুলের জরিপেও কেন 80% মানুষ শেখ হাসিনাকে চাইছে, এবং এই জরিপটি করবার নেপথ্য কারণ কি? কারণ জরিপের ফলাফল কি আপনারা জানেন, ইতিমধ্যে এটা ভাইরাল হয়ে গেছে এবং আপনারা এটা নিয়ে চর্চা করছেন, আলাপ করছেন। কিন্তু আসলে এই জরিপে এত মানুষ কেন শেখ হাসিনাকে বাংলাদেশে আসুন, তিনি নেতৃত্বে ধরুন, এগুলো কেন চাইছে? আমি আসলে এই জরিপটা একদিন আগের আমি ইচ্ছাকৃতভাবেই একটু দেরি করছিলাম যে এই জরিপটা আসলে কোথায় যায় এটি দেখার জন্য। কারণ গতকালকে যখন এই জরিপটা আসিফ নজরুল চালু করলো তখন আমি দেখলাম যে তখনই প্রায় 2/3 মানুষ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ মানুষ শেখ হাসিনা দেশে আসুন, হাল ধরুন, রাজনীতি করুন, এটা চাইছে। আমি ভাবলাম যে না, একটা দিন অন্ততপক্ষে 24 ঘন্টা অপেক্ষা করি এই জরিপটা কোথায় যায়। এবং এই জরিপটা আসলে কোথায় যায় আমার অপেক্ষা করাটা এই কারণেই সার্থক,
যে এই জরিপটা যে জায়গায় যাচ্ছে সেটি অভাবনীয়। যে এখন যেটি দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি যখন এটার দৃষ্টি রাখছি তখন প্রায় 65,000 এতে রিয়াকশন পড়েছে। আগে জরিপ কি বিষয় সেটি একটু বলে নেই। যে আসিফ নজরুল লিখেছেন একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজি বা সাইন দিন, আর না হলে লাইক দিন। অর্থাৎ ফিরে আসবেন না, বুঝুন, ফিরে না আসলে হাহা দিতে হবে। যে ফিরে না আসার পক্ষে আপনি যদি থাকেন হাহা দিতে হবে, আর যদি ফিরে আসার পক্ষে থাকেন তাহলে আপনি লাইক দিন, এমনটা। তো সেখানে কি হয়েছে দেখুন, আমি যে মুহূর্তে এই জরিপটায় প্রায় 24 ঘন্টার পরে আমি এই জরিপটায় দৃষ্টি রাখছি, সেখানে 65,000 রিয়াকশন পড়েছে। 65,000-এর মধ্যে 47,000 লাইক দিয়েছে আর হাহা দিয়েছে 16,000। এর মানে কি বুঝলেন? 16,000 মানুষ চাইছে না শেখ হাসিনা ফিরে আসুন, 47,000 মানুষ চাইছে ফিরে আসুন। যত এই জরিপের সময়টা বাড়ছে তত এই মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে আসুন, বাংলাদেশের রাজনীতি করুন, রাষ্ট্রের দায়িত্ব নিন, এমনটা চাইছে। এই জরিপ এটি বলে। একবার চিন্তা করুন যে আওয়ামী লীগ সর্বশেষ, যদি আওয়ামী লীগের ভূমিধর জয়ের একটা বিজয় যদি আপনি চিন্তা করেন, 2008 সালের নির্বাচনে 48% ভোট পেয়েছিল। আর 2024 সালে যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা 48% ছিল না, এটা 30%-এর নিচে নেমে এসেছিল 24 সালের মানে শেষ দিকে। 24 সালের যে জানুয়ারির 7 তারিখে যে নির্বাচনটি হয়েছিল, এমনকি ওই নির্বাচনটাও যদি সব দলের অংশগ্রহণ হতো এবং একটি নিরপেক্ষ নির্বাচন হতো, আওয়ামী লীগ হেরে যাওয়ার মতো অবস্থা ছিল। আওয়ামী লীগের প্রচুর ভালো কাজ আছে। আজকে বাংলাদেশ একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছেই ভালো কাজের কারণে। কিন্তু ভালো কাজের চেয়ে একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন খারাপ কাজগুলো মানুষের চোখে পড়ে বেশি। আর খারাপ বিতর্কিত কিছু হাইব্রিড দুর্বৃত্ত এসে দলকে দুর্নাম করবার কারণে 24-এর শেষ দিকে জনপ্রিয়তায় কিন্তু মারাত্মক ধস নেমে গিয়েছিল। অথচ দেখুন আওয়ামী লীগ এখন কার্যক্রমে নেই, কাজে নেই, মাঠে নেই। আওয়ামী লীগের জনপ্রিয়তা কিভাবে ধাম করে বাড়ছে। এবং কার জরিপে? যে কালপ্রিট, আওয়ামী লীগ বিরুদ্ধ, দেশ বিরুদ্ধ, তার জরিপে, আসিফ নজরুলের মতো কুলঙ্গারের জরিপে শেখ হাসিনাকে চাইছে আবার। বুঝতে পারছেন কি ঘটছে রাজনীতিতে? বুঝতে পারছেন যে রাজনীতিতে একটা টর্নেডো ঘটছে? আর এখন প্রশ্ন হচ্ছে যে আসিফ নজরুল কেন এই জরিপটা কেন করতে চাইলেন? আসিফ নজরুল একটা কুলঙ্গার বাংলাদেশের। উনি এই বাংলাদেশে জন্ম নিয়েছেন, জন্ম নিয়ে একটা কুলঙ্গার। এটা নিয়ে ব্যাখ্যা দিলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যায়। আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি। এই কুলঙ্গার কোনো জরিপ সংস্থা বা কারো জরিপে আসলে বিশ্বাস করতে চাইছেন না। বিশ্বাস না করতে চাওয়ার কারণে এই আসিফ নজরুল ভাবছেন যে ঠিক আছে, আমি আমার নিজের পেজে একটা জরিপ করি। তো আসিফ নজরুলের অনুসারী কারা? আওয়ামী লীগেররা? সাধারণ মানুষ? কারা? সাধারণ মানুষ। এবং ওখানে আছে বিএনপি সমর্থিত, জামাত সমর্থিত, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী, অর্থাৎ স্বাধীন। এই মুহূর্তে তো গত 2 বছরে আপনাদের কাছে নিশ্চয়ই প্রমাণিত যে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র প্রহরী। সেই জায়গা থেকে আসিফ নজরুলের ফেসবুকের সাথে থাকার কথা না। তো সেই আসিফ নজরুলের ফেসবুকে বিস্ফোরণ ঘটিয়েছে। জরিপ করার কারণ, অন্য কোনো জরিপ সংস্থারে আসিফ নজরুলদের এখন আর বিশ্বাস হয় না। তারা আসলে বাংলাদেশের হাওয়াটা বুঝতে চাইছে যে হাওয়াটা আসলে কোন দিকে। এই জরিপটা বলবো যে একদম সঠিক জরিপ। বাংলাদেশের ভোট এখন, বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, 80% বাংলাদেশ গত 2 বছরে যেভাবে গর্ত খুঁড়ে অন্ধকার যুগে নিয়ে যাওয়া হয়েছে, 80%-এর বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে।
আর আসিফ নজরুল এইটা বুঝবার জন্য আসিফ নজরুল তার জরিপে ফেসবুকে কমেন্ট অপশন অফ করে রেখেছে। এখানে শতভাগ কমেন্টে আসিফ নজরুল গালি খাবেন, যার দরুন আজকে এই অবস্থা। কমেন্ট অফ রেখে জরিপ, এবং আসিফ নজরুল বুঝতে চেষ্টা করছে হাওয়া কোন দিকে, হাওয়া কি অবস্থা দেশের। আসিফ নজরুল আপাতমস্তক একজন পোল্ট্রিবাজ মানুষ। তো এই পোল্ট্রিবাজি কোনো ধান্দাবাজি আছে, কিন্তু এবার আর এই বাংলাদেশে অন্ততপক্ষে আসিফ নজরুলের জীবদ্দশায় আসিফ নজরুলের জীবন শেষ। জীবন শেষ এই অর্থে, অতীতে যত পোল্ট্রিবাজি করে এখানে গেছেন, প্রগতিবাদী পক্ষে থেকেছেন এবং রক্ষণশীল পক্ষে থেকেছেন, এখন তিনি রক্ষণশীল, সেই জায়গা থেকে আবার প্রগতিবাদী পক্ষে যাবেন, এই সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না। আর এটা বুঝতে চাওয়ার কারণে আসিফ নজরুলের এই জরিপ করা, এবং এই জরিপ পরবর্তী সময়ে তারা সিদ্ধান্ত নেবেন, এমনকি এই দেশে থাকবেন না দেশ ত্যাগ করে পালিয়ে যাবেন সেই সিদ্ধান্ত নেবেন। এই কারণে আসিফ নজরুল একটা জরিপের চিন্তা ভাবনা করে জরিপটা করলেন, এবং এই জরিপে অভাবনীয় ফলাফল এলো আওয়ামী লীগের পক্ষে, এবং এটাই বাস্তব। এই মুহূর্তে আওয়ামী লীগের ভোট 80%-এর বেশি। আমরা গত প্রায় 2 বছর যাবতই বলছি যে আওয়ামী লীগের ভোট বাড়ছে, এটা 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 60, 70 এভাবে বাড়তে বাড়তে আজকে মানুষের যখন পেট ঠেকে গেছে দেয়ালে, তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা 80%-এর উপরে মানুষের মধ্যে এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা। বাকি শুধুমাত্র বাংলাদেশ বিরোধী, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী তারা অন্য পক্ষে, অর্থাৎ এই যে বিএনপি, জামাত, অন্য যা কিছু আছে। আপনি একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন এদের কি পরিণতি হয়, তখন বুঝবেন। এই জরিপটা বাংলাদেশের চিত্র। প্রিয় দর্শক, দিল্লিতে কোয়াড দেশগুলোর বৈঠক হয়ে গেল গত 26শে মে, পরশু। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এই জন্যে দিল্লিতে এসেছিলেন। কোয়াড বা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ তৈরি হয়েছিল ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও সামুদ্রিক চাপের মোকাবিলায় পৃথিবীর 4টি বড় দেশ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত, এই 4টি দেশ একসাথে মিলে তারা চেয়েছিল চীনের এই চাপ, সামুদ্রিক চাপ এবং প্রভাব, তার মোকাবিলায় নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করার জন্যে। এটা শুনতে অনেকের কাছে দূরের কূটনীতি মনে হতে পারে, কিন্তু এর ঢেউ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারে শুধু নয়, ইতিমধ্যে পৌঁছে গেছে। কারণ এই বৈঠকে ভারত, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়া তারা বৈঠক শেষে যে ভাষা ব্যবহার করেছে তাদের জয়েন্ট রিড আউটে, তাতে পরিষ্কার তারা ইন্দো প্যাসিফিকে নিরাপত্তা, সমুদ্রপথ, প্রযুক্তি, জ্বালানি আর সাপ্লাই চেন এই সব একসঙ্গে ধরে নতুন এক কৌশল সাজাচ্ছে। আর বাংলাদেশ ঠিক সেই ভূগোলের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে বে অফ বেঙ্গল, চট্টগ্রাম বন্দর, সমুদ্রপথ, ডিজিটাল কানেক্টিভিটি আর আঞ্চলিক ভারসাম্য সব কিছু একসঙ্গে এসে মিশেছে। এই কারণেই আজকের আলোচনার মূল প্রশ্ন হলো দিল্লির কোয়াড বৈঠকের প্রভাব বাংলাদেশের ওপর কি হতে চলেছে। এবং আরেকটু সোজা করে বললে, ঢাকা কি এখন বড় শক্তিগুলোর নতুন টানাপোড়েনের কেন্দ্রে ঢুকে পড়ল? আর এই আলোচনার স্বাভাবিক পরিণতি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যম্ভাবী করে তুলতে পারে বা অনেকটাই করে তুলেছে ইতিমধ্যে, সেই বিষয়টি আলোচনার মধ্যে আনব। প্রথমে খুব সংক্ষেপে বুঝে নিই এবারের দিল্লির কোয়াড বৈঠক কি বার্তা দিয়েছে। যৌথ বিবৃতিতে তারা ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিকের কথা বলেছে। সাউথ চায়না সি আর ইস্ট চায়না সিতে চীনের জবরদস্তি আচরণ নিয়ে উদ্বেগ জানিয়েছে।
মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস বা সমুদ্র সংক্রান্ত সচেতনতা জোরদার করার কথা বলেছে। আর ক্রিটিক্যাল মিনারেলস, যে রেয়ার মিনারেলস যেগুলোকে বলা হয় রেয়ার মেটালস, সেই সিকিওর আন্ডারসি কেবলস, ট্রাস্টেড টেকনোলজি এবং ফিজিতে পোর্ট ইনফ্রাস্ট্রাকচারের মতো বাস্তব পদক্ষেপ ঘোষণা করেছে। অর্থাৎ এটা শুধু রাজনৈতিক বিবৃতি নয়, এটি নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি আর অবকাঠামো সব মিলিয়ে একটা স্ট্র্যাটেজিক প্যাকেজ নিয়ে এসছে। এখন প্রশ্ন, এই বিবৃতিতে কি বাংলাদেশের নাম আছে? না, বাংলাদেশের নাম নেই, কোথাও নেই। শেখ হাসিনার নাম নেই, বাংলাদেশের নির্বাচন নিয়েও কিছু নেই, এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও একটি লাইন নেই। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, কারণ অনেক সময় আমরা রিজিওনাল কম্পিটিশনকে খুব দ্রুত ডোমেস্টিক রেজিম চেঞ্জ গল্পে নিয়ে চলে যাই, এবং নথিভুক্ত তথ্য বলছে কোয়াডের প্রকাশ্য অবস্থান এখনো বাংলাদেশ স্পেসিফিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং নয়, বরং একটা বিশদভাবে ওয়াইডার ইন্দো প্যাসিফিক ব্যালেন্সের কথা এখানে বলা হয়েছে। তাহলে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? কেন বাংলাদেশকে এই আলোচনায় নিয়ে এলাম? কারণ বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশপথ, বন্দর সংযোগ, জাহাজ চলাচল আর কানেক্টিভিটি, যোগাযোগের রাজনীতি সব একসঙ্গে ধরা পড়ে। কোয়াড যখন মেরিটাইম অ্যাওয়ারনেস, সি লেন সিকিউরিটি, আন্ডার সি কেবল রেজিলিয়েন্স আর ট্রাস্টেড ইনফ্রাস্ট্রাকচারের কথা বলে, তখন তার প্রভাব বাংলাদেশের মতো উপকূলীয় ও বাণিজ্য নির্ভর দেশের উপর পড়বে, এটা বলাই যায়, তাই নয় কি? আপনিই বলুন। এখন আসি সেই জায়গায় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বাংলাদেশ কি ধীরে ধীরে চায়না পাকিস্তান অরবিটের দিকে চলে যাচ্ছে? এই প্রশ্নের পেছনে কারণ আছে। কারণটা কি? 2025 সালের জুন মাসে কুনমিং, চীনের, সেখানে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের একটা ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। কে ছিলেন সেখানে? ছিলেন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা, তিনি ছিলেন সেখানে। সেই বৈঠকে ট্রেড, ইনভেস্টমেন্ট, এগ্রিকালচার, ডিজিটাল ইকোনমি, মেরিন ইস্যুজ, কানেক্টিভিটি, ডেভেলপমেন্ট, কোঅপারেশন, এই সব নিয়ে কাজ এগোনোর কথা বলা হয়েছিল। বৈঠকের পর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, এই ট্রাইল্যাটারাল ফ্রেমওয়ার্ক যেটা চীন, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে করছে, সেটা ট্রেড, কানেক্টিভিটি এবং ডেভেলপমেন্টের জন্য আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ তিনটে দেশ মিলে একটা যেন গোষ্ঠী তৈরি করলো। এখানে অনেক পর্যবেক্ষক স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছিলেন সেদিন, যে এটা কি তাহলে দক্ষিণ এশিয়ায় নতুন এক অ্যালাইনমেন্টের শুরু হলো, নতুন এক জোট শুরু হলো? ভারতের প্রতিক্রিয়া ছিল ভীষণভাবেই নেগেটিভ। আমেরিকাও খুশি হয়নি, এবং সেই প্রতিক্রিয়া দেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি বলে দেয় যে কুনমিং ট্রাইল্যাটারাল কোনো পলিটিক্যাল অ্যালায়েন্স নয়, এটা কোনো জোট নয়, এটি কারো বিরুদ্ধে কোনো দল গঠন নয়, এবং এতে কোনো ব্লক ফরমেশনের প্রশ্ন নেই। অর্থাৎ তারা কোনো জোট গঠন করছেন না। বাংলাদেশ সরকারের মনে যাই থাক, অন্তত প্রকাশ্যে তারা বলতে বাধ্য হয়েছিল যে তারা চায়না পাকিস্তান ক্যাম্পে ঢুকে পড়েনি। তারা ইস্যু বেসড, অর্থাৎ বিষয় ভিত্তিক এনগেজমেন্ট করছে এই মাত্র। এই জায়গাতেই কোয়াডের দুশ্চিন্তার আসল রূপটা বোঝা দরকার। কোয়াডের উদ্বেগ সম্ভবত এটা নয় যে বাংলাদেশে অমুক দল, বিএনপি থাকবে না জামাত থাকবে, এগুলো নয়।
বরং বড় প্রশ্ন হলো বাংলাদেশ কি এমন এক কৌশলগত রাস্তায় হাঁটছে যেখানে বেজিং এবং ইসলামাবাদের সঙ্গে কোঅর্ডিনেশন ধীরে ধীরে ইকোনমিক কন্ট্যাক্ট, অর্থনৈতিক যোগাযোগ থেকে সিকিউরিটি রেলিভেন্ট অ্যালাইনমেন্ট অর্থাৎ সিকিউরিটির গড়ার একটা জোটে তৈরি হচ্ছে। শেখ হাসিনার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেভাবে সম্পর্ক গভীর করার কাজ শুরু হয়েছে তাতে কোয়াড দেশগুলোর চোখ কিন্তু কপালে উঠেছে, কারণ তারা জানে যে এই জোটের মধ্যে রয়েছে চীন, আর চীনকে আটকাবার জন্যই কোয়াডের তৈরি। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও প্রতিনিধি দল বিনিময়ের বহু ঘটনা ঘটেছে, যার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য আমি বলছি। অতি সম্প্রতি এই মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল সঈদ আসিম মুনির তারা ঢাকা সফর করেছেন। এছাড়া আগস্ট 2025-এ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার দ্বিপাক্ষিক সফরে ঢাকায় এসেছিলেন। দীর্ঘ 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই ছিল প্রথম বাংলাদেশ সফর। নভেম্বর 2025-এ পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিনি বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের সেনাপ্রধান ও নৌপথ বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেন। একইভাবে বাংলাদেশ থেকেও পাকিস্তান সফরের একাধিক ঘটনা ঘটেছে। 2026-এর মে মাসে বাংলাদেশের সিভিল সার্ভিসের 12 জন কর্মকর্তা একটি প্রতিনিধি দল 2 সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফর করেছে। আগে এবং এছাড়া যে তাদের নতুন সিভিল সার্ভিসের যারা আসছেন তাদেরও পাকিস্তানের ট্রেনিং দেওয়া হচ্ছে। আগে এই ট্রেনিং নিত তারা বাংলাদেশ সিভিল সার্ভিস, ভারতে আসতো এই ট্রেনিং নিতে। সেই পরম্পরা এবার ভেঙে দিল বাংলাদেশ। জানুয়ারি 2026-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান তিনি পাকিস্তান সফর করেন এবং সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। সেপ্টেম্বর 2025 বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নতুন করে দ্বিপাক্ষিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই সমস্ত সফরগুলো হয়েছে। একইভাবে বাংলাদেশের নেতা, মন্ত্রী, সেনা বিভাগের বড় কর্তারা প্রায় নিয়ম করে চীন সফরে গেছেন, পাকিস্তান সফরে গেছেন। চীন থেকেও নানান ডেলিগেশন নিয়মিত এসেছে বাংলাদেশে। বাংলাদেশ পাকিস্তান থেকে JF-17 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি করেছে। JF-17 থান্ডার হলো চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি একক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের বহুমুখী যুদ্ধ বিমান যার মাল্টি রোল আছে। পাকিস্তানের এরোনটিক্যাল কমপ্লেক্স প্যাক এবং চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন তারা দুজনে মিলে এই বিমান তৈরি করেছে। এই বিমানের ব্লক 3 যে মডেল সেটি সর্বাধুনিক। সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সহযোগিতার অংশ হিসেবে অত্যাধুনিক JF-17 ব্লক 3 এর কমব্যাট সিমুলেটর হস্তান্তরের খবর আন্তর্জাতিক ও আঞ্চলিক উভয় সূত্র থেকেও এসেছে। প্রশ্ন উঠেছে, ভারতের পেটের মধ্যে থাকা 3 দিক ভারত দিয়ে ঘেরা গরিব দেশ বাংলাদেশের এই বিপুল যুদ্ধ প্রস্তুতি কার বিরুদ্ধে? অবশ্যম্ভাবী নামটা উঠে আসে ভারত। তারা ছাড়া একটা আছে আরাকান সেনাবাহিনী, এইটাই তো। মুখে তাই যতই অস্বীকার করুক বাংলাদেশ, চীন আর পাকিস্তানের সঙ্গে মিলে একটা জোট তৈরির পরিকল্পনায় যে সিরিয়াসলি তার বর্তমান শাসকদের মধ্যে আছে, ঘটনা প্রবাহ কিন্তু স্পষ্ট তার ইঙ্গিত দেয়। নইলে গরিবের ঘোড়া রোগের মতো
JF-17 যুদ্ধ বিমান কেনা কেন বাংলাদেশের? কোয়াড নিজেই তার বিবৃতিতে ইকোনমিক কোয়েরশন, আরবিট্রারি এক্সপোর্ট রেস্ট্রিকশনস, ক্রিটিক্যাল মিনারেল ডিপেন্ডেন্স এবং ট্রাস্টেড কানেক্টিভিটির কথা তুলেছে। মানে তারা এখন ইনফ্লুয়েন্সের কম্পিটিশনকে খুব বিস্তৃত চোখে দেখছে। একটু পেছন ফিরে গেলে বিষয়টা আরও পরিষ্কার হয়। 2021 সালে তখন শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চীনের রাষ্ট্রদূত বাংলাদেশকে কোয়াডে যোগ দেয়া নিয়ে প্রকাশ্যে সতর্ক করেছিলেন, বলেছিলেন এতে দুই দেশের সম্পর্কে বড় ক্ষতি হতে পারে। বাংলাদেশের শেখ হাসিনা তখন জবাব দিয়েছিলেন তারা স্বাধীন ও সার্বভৌম দেশ, নিজেদের পররাষ্ট্রনীতি তারা নিজেরাই ঠিক করবে। এই পুরনো ঘটনা দেখায় বেজিং বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে, আর কোয়াড সংক্রান্ত যে কোনো অগ্রগতি ঢাকাকে ঘিরে সংবেদনশীলতা তৈরি করতে পারে। আর এখানেই আসে বাংলাদেশের বর্তমান সরকারকে বদলের প্রশ্ন, কারণ এদের নিয়ত ঠিক নেই, এরা বিশ্বাসযোগ্য নয়, বিশেষ করে ভারতের কাছে। আর মনে রাখা ভালো যে ভারত এখন কোয়াডের চোখ, এবং ভারতের চোখ দিয়ে কোয়াড দেখবে এই অঞ্চলের ভূ রাজনীতি। সুতরাং বাংলাদেশের ওপর কোয়াড বৈঠকের প্রভাব সরাসরি আজ সিদ্ধান্ত এবং কাল সরকার বদল এই ধরনের নয়। প্রভাবটা বরং 3 ধাপে আসবে। প্রথম ধাপ হচ্ছে স্ট্র্যাটেজিক সিগন্যালিং। বাংলাদেশকে বুঝতে হবে ইন্দো প্যাসিফিক এখন কেবল বড় শক্তির ভাষণ নয়, এখানে পোর্টস, কেবলস, শিপিং লেন্স, মিনারেলস আর স্ট্যান্ডার্ডসের লড়াইও চলছে। দ্বিতীয় ধাপ ডিপ্লোম্যাটিক প্রেশার। ঢাকাকে বারবার জিজ্ঞেস করা হবে, ঢাকার ওপর নজর রাখা হবে সে ব্যালেন্সিং করছে নাকি কোয়াইটলি একেবারে নীরবে একপাশে সরে যাচ্ছে চীন পাকিস্তানের দিকে। তৃতীয় ধাপ পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন। বাংলাদেশের ভেতরের প্রতিটি বড় কূটনৈতিক পদক্ষেপকে বাইরের শক্তিগুলো, এই শক্তিগুলো নিজেদের লেন্স দিয়ে পড়বে। আর এখানেও মুখ্য লেন্স কার চোখে? ভারতের। এখন আসি আলোচনার সবচেয়ে বিতর্কিত অংশে। শেখ হাসিনাকে ফেরানো আর নতুন নির্বাচন আয়োজনের কথা কি সত্যিই কোয়াড ভাবছে? উপস্থিত নথিপত্র এবং যৌথ বিবৃতি থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। দিল্লির কোয়াড যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনা, রেজিম চেঞ্জ বা ঢাকার ভেতরের পাওয়ার ট্রানজিশন কোনোটাই নেই, তবে এটা সরাসরি নেই। তাই এটাকে প্রমাণিত কূটনৈতিক পরিকল্পনা হিসেবে এই মুহূর্তে বলা ঠিক হবে না। তাহলে কেন এমন কথা উঠছে? কারণ দক্ষিণ এশিয়ার পলিটিক্সে একটি বিষয় সব সময় কাজ করে, যে দেশ বড় শক্তির প্রতিযোগিতার মাঝখানে পড়ে তার ডোমেস্টিক পলিটিক্সও ইন্টারন্যাশনাল ইন্টারপ্রিটেশনের অংশ হয়ে যায়। বাংলাদেশে যদি ভিজিবলি দৃশ্যত চীন পাকিস্তানের কোঅর্ডিনেশনের দিকে বাংলাদেশ যদি এগোয় জোটের দিকে, তাহলে ইন্ডিয়া উদ্বিগ্ন হবে আর কোয়াড ঘনিষ্ঠ শক্তিগুলোও ঢাকার স্ট্র্যাটেজিক ডিরেকশন নিয়ে প্রশ্ন তুলবে। এটি রিজিওনাল লজিক থেকে স্পষ্ট বোঝা যায়। কিন্তু সেই উদ্বেগের রাজনৈতিক অনুবাদ সবসময় অমুককে ফিরিয়ে আনো হয় না, অনেক সময় তা হয় ব্যালেন্স করো, অন্তত এক্সক্লুসিভ অ্যালাইনমেন্টে যেও না, বা একটি গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া খোলা রাখো। এই গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া খোলা রাখার কারণেই বাংলাদেশের মূল শব্দটি হলো বাংলাদেশের জন্য লেজিটিমেসি। কিন্তু তার চেয়েও বড় শব্দ হলো ব্যালেন্সিং। ঢাকা যদি একদিকে বলে চায়না পাকিস্তান ট্রাইল্যাটারাল শুধু ইকোনমিক্সের জন্য, আর অন্যদিকে বাস্তবে কানেক্টিভিটি, ডিজিটাল কোঅপারেশন, মেরিটাইম কন্ট্যাক্ট ও পলিটিক্যাল সিগন্যালিং ক্রমশ গভীর হতে থাকে, তাহলে সন্দেহ বাড়লে অ্যাকশন হবে। আর এই জায়গায় ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। দিল্লির কোয়াড বৈঠক ভারতকে
ইন্দো প্যাসিফিক সিকিউরিটি আর্কিটেকচারের একটি সেন্ট্রাল কোঅর্ডিনেটর হিসেবে তুলে ধরেছে। বিশেষ করে ইন্ডিয়ান ওশান রিজিয়নে মেরিটাইম ইনফরমেশন শেয়ারিং এবং অপারেশনাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রে তো অবশ্যই। অর্থাৎ বাংলাদেশের চারপাশে সমুদ্রভিত্তিক ভূ রাজনীতি এখন আরও ঘনভাবে ভারতের নিরাপত্তা চিন্তার সঙ্গে জুড়ে যাচ্ছে। ভারতের প্রভাব গভীরতর হচ্ছে, ফলে ঢাকার যে কোনো বড় স্ট্র্যাটেজিক শিফট, বিশেষ করে বন্দর, কেবল, মেরিটাইম অ্যাক্সেস বা চায়না লিঙ্কড ইনফ্রাস্ট্রাকচার, ওই যে বলছে না তিস্তা বন্দর তৈরি করবে, ওই লালমনিরহাটের বিমানবন্দর নতুন করে তৈরি হবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, এসবগুলোর কেবল কিন্তু ইকোনমিক ফাইল থাকবে না, সেটা হয়ে যাবে জিওপলিটিক্যাল ফাইলের একটা অংশ। সব মিলিয়ে ছবিটা এমন, দিল্লির কোয়াড বৈঠক বাংলাদেশের বিরুদ্ধে কোনো ঘোষিত পদক্ষেপ নেয়নি, কিন্তু এই বৈঠক এমন এক স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট তৈরি করেছে যেখানে বাংলাদেশের প্রতিটি বড় বিদেশ নীতি পদক্ষেপ এখন আরও বেশি নজরে রাখা হবে, স্ক্রুটিনাইজ করা হবে। চায়না পাকিস্তানের সঙ্গে ঢাকার যোগাযোগ বাড়লে, যত বাড়বে ততই কোয়াড ঘনিষ্ঠ মহলে প্রশ্ন উঠবে, বাংলাদেশ ব্যালেন্সিং করছে নাকি সরে যাচ্ছে ওই জোটের দিকে। সোজা ভাষায় শেষ কথা হলো, কোয়াডের নজর থাকবে বাংলাদেশের শাসকদের ওপর। এখনো পর্যন্ত সেই নজরে মোহাম্মদ ইউনূস ফেল করেছেন, তারেক রহমানও ফেল করছেন। তারা স্পষ্ট ঝুঁকে পড়েছে চীন পাকিস্তানের দিকে, আর সেজন্যই উঠে আসছে তাদের বদলের, চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা, রেজিম চেঞ্জের সম্ভাবনা। মোহাম্মদ ইউনূস এই রেজিম চেঞ্জের সম্ভাবনায় চলে গেছেন, তিনি এসেছেন তারেক রহমান, ভারত তাকে সমর্থন দিয়েছিল, কিন্তু তারেক রহমান এখন কি বলবো, তার কথা রাখছেন না, তিনিও ব্যর্থ হচ্ছেন, কোয়াড তাকে বিশ্বাসযোগ্য মনে করছে না। অবধারিতভাবে তাই উঠে আসছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার অপশন। তার প্রত্যাবর্তনের সম্ভাবনা এতটা উজ্জ্বল হয়ে উঠছে প্রতিদিন এখন এই একটি কারণেই। এসব কথা যে জোরে সরে উঠেছে এমন নয়, কিন্তু দিল্লির বৈঠকের পর থেকে এটুকু পরিষ্কার, ঢাকাকে এখন আগের চেয়ে অনেক বেশি হিসেব কষে হাঁটতে হবে, তারেক রহমানকে সাবধান হতে হবে। হাসিনার প্রত্যাবর্তন আসন্ন, ততদিন ভয় নেই তারকের, তিনি ফিরে যাবেন শেখ হাসিনা, তবে খেলা জমে উঠবে তার ফিরে যাওয়ার পর। একটু ভুলচুক করলেই হবে নতুন করে নির্বাচন, আর নির্বাচন হলে কে হবেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী আমি বলবো না, আপনারাই বলুন। প্রিয় দর্শক, কমেন্ট করে সম্মানিত দর্শক, আমাদের রাজনীতির আদু ভাই জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সাম্প্রতিক সময় ফ্রান্স গিয়েছেন। সত্য মিথ্যা জানি না, বাট আমরা যেটা শুনেছি যে তিনি ফ্রান্সের বেশ বড় মাপের একজন ব্যবসায়ী, তার সেখানে বিশাল বিনিয়োগ রয়েছে, এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর বাইরে তিনি ফ্রান্সে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি সর্বশেষ বাংলাদেশে যে এসেছেন ক্ষমতায়, মূলত ফ্রান্স থেকে এসেছেন। তিনি যে টুকটাক চিকিৎসা করেন সেটা তিনি ফ্রান্সেই করেন। ফ্রান্সের একটা বিরাট কোম্পানি আছে ড্যানন, এরা ওই দই তৈরি করে। তো এরকম ড্যাননের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তিনি বাংলাদেশে করেছিলেন অনেক আগে, যেখানে ওই জমানাতে ডক্টর মোহাম্মদ ইউনূস 800 crore, ও মাই গড, এখন হয়তো যে সময়তে তিনি 800 কোটি টাকা বিনিয়োগ করে গ্রামীণ ড্যানন এই দইয়ের কারখানা প্রতিষ্ঠা করেছিলেন, সেটা এখনকার জামানাতে মিনিমাম 2000 কোটি টাকা হবে। সেই ব্যবসাটা লাটে উঠছে। তাহলে চিন্তা করুন যে একটা মানুষ কি পরিমাণ ধনসম্পদের মালিক হলে একটা সিঙ্গেল প্রজেক্টে 800 কোটি টাকা বিনিয়োগ করতে পারে। আবার ধরুন এইবার তিনি রাষ্ট্র ক্ষমতায় এসে তার 600 কোটি টাকার কর ছিল,
এই 600 কোটি টাকার কর তিনি মওকুফ করে নিয়েছেন। অন্যদিকে গ্রামীণ ফোনে তার যে শেয়ার, তো গ্রামীণ ফোনে তার যে শেয়ার অনুযায়ী তার যে লভ্যাংশ, সেই লভ্যাংশ হিসেবে গ্রামীণ ফোন থেকে এই লভ্যাংশ হিসেবে 1200 কোটি টাকা তিনি নিয়ে নিয়েছেন এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। এখন গ্রামীণ ফোনের একটা বিরাট অংশের মালিক ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, আর অন্য অংশের মালিক হলো টেলিনর কোম্পানি, নরওয়ের যে কোম্পানি, সেই মূল কোম্পানি, মাদার কোম্পানি টেলিনর। তো এই যে টেলিনর কোম্পানিটি আবার বাংলাদেশে কি করেছে, এই গ্রামীণ ফোনকে পাবলিক লিমিটেড কোম্পানি করেছে। তো পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে শেয়ার মার্কেটের অবস্থা ভালো না হওয়ার কারণে তারা যারা শেয়ার হোল্ডার রয়েছে, বাজার থেকে যারা শেয়ার কিনেছে গ্রামীণ ফোনের শেয়ার, তাদেরকে পর্যাপ্ত যাকে বলা হয় ডিভিডেন্ড, অর্থাৎ তারা যে লাভ করেছে সেই লাভ তারা নিতে পারছে না, বিকজ এটা প্রফিটেবল নয়। দ্বিতীয় যে সমস্যা সেটা হলো তাদের সঙ্গে বিআরটি এর একটা ঝামেলা আছে। বিআরটি এর তরঙ্গ বরাদ্দ নিয়ে, কল ড্রপ নিয়ে এবং অন্যান্য ট্যারিফ নিয়ে ভীষণ ঝামেলা। বিআরটি আনুমানিক প্রায় 6,000 কোটি টাকা সেখানে গ্রামীণ ফোনের কাছে তারা দাবি করছে। দীর্ঘদিন ধরে এটা নিয়ে মামলা চলছে, মোকদ্দমা চলছে। তো বিআরটি যেটা বলছে যে এই কোম্পানিটি অসৎ, এদের চরিত্র ভালো না, এরা সরকারকে ট্যাক্স ফাঁকি দেয়। কাজেই আদালতের নির্দেশে বলা হচ্ছিল যে এই কোম্পানি মানে গ্রামীণ ফোন যতদিন না পর্যন্ত তার যারা শেয়ার হোল্ডার আছে, যারা বাজার থেকে শেয়ার মার্কেটে গ্রামীণ ফোনকে বিশ্বাস করে, রাষ্ট্রকে বিশ্বাস করে শেয়ার কিনেছে, তাদের ডিভিডেন্ড না দিচ্ছে, যতদিন পর্যন্ত তারা বিআরটি এর এই যে 6,000 কোটি টাকা, এটা কম বেশি হতে পারে, জাস্ট আমি একটা ফিগার বললাম, এই টাকাটা পরিশোধ না করছে, ততদিন পর্যন্ত এটার লভ্যাংশ হিসাব করে এটার লাভ যা আসে এটা যারা মূল মালিক, মেজর শেয়ার হোল্ডার, তারা তাদের ডিভিডেন্ড নিতে পারবে না। তো সেই অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শেয়ার আছে, সেই শেয়ারের এগেনস্টে যে 1200 কোটি টাকা ছিল, সেই টাকাটা ওখানে ফ্রিজ করা ছিল। উনি ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে সেই 1200 কোটি টাকা নিয়ে নিয়েছেন। কোনো আইনের তোয়াক্কা নেই, অথচ এই 1200 কোটি টাকা দেওয়ার আগে অন্যান্য সমস্যাগুলো সমাধান করার কথা ছিল। এটা পেপার পত্রিকায় আসছে হালকাভাবে, কিন্তু যেহেতু তার ক্ষমতা ছিল, মবের ভয়ে তখন কেউ কথা বলেনি, যদিও আমি ওই সময়টাতে যথাসম্ভব কথা বলেছি। এইরকম একজন মানুষ যার বয়স এখন 86, 87, 88 বছর, এইরকম, একে আমি রাজনীতির আদু ভাই বললাম। আদু ভাই বললাম এই কারণে যে অনেক আগের থেকে তার রাজনীতির প্রতি তিনি আকর্ষণ তার ছিল, বা তিনি আকৃষ্ট ছিলেন। কিন্তু রাজনীতি করতে যে মেরুদণ্ড লাগে, যে বিরাট একটা যাকে বলে আত্মা লাগে, বিনিয়োগ করা লাগে, নিজের প্লেটের খাবার নেতাকর্মীদের প্লেটে তুলে দিতে হয়, এরকম আত্মা ওনার কখনো ছিল না, এখনো নাই, কিন্তু তারপর তিনি হতে চাইতেন। আর এরকম চরিত্রের যারা মানুষ, তারা করে কি, কারো জুতা চাটে, কারো পা চাটে। আমাদের এই গতানুগতিক রাজনীতিতে ধরেন মন্ত্রী হওয়ার দরকার, এমপি হওয়ার দরকার, কিন্তু ওরকম যোগ্যতা নাই। এই জন্য হয় কি, দলের যিনি প্রধান, শেখ হাসিনা হন, তারেক জিয়া হন, খালেদা জিয়া হন, তাদের পা চাটতেই হবে, জুতো চাটতে হবে, ঝাড়ু দিতে হবে। এই কাজগুলো অনেকে করে কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটি বাংলাদেশে না করে সারা দুনিয়াতে তারা এই কাজটি তিনি করেছেন। করে সামহাউ মার্কিন ডিপ স্টেট হোক, অন্যভাবে হোক, যেভাবে হোক, তিনি ম্যানেজ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি প্রধান উপদেষ্টা রূপে তিনি অলঙ্কৃত করেছেন একেবারে বুড়ো বয়সে। এই জন্য আমি তাকে রাজনীতির আদু ভাই বলি বা বললাম। এর আগে আমি তাকে দাদু ভাই, ঠাদু ভাই বলেছি। দাদার আমার দাদা জীবিত থাকলে হয়তো দাদা 100 বছর হয়ে গেছে, কিন্তু আমার বাবার সাথে তিনি অনেক সিনিয়র, এই জন্য তাকে দাদা ভাই হিসেবে আমি বলার চেষ্টা করলাম। আমার ছোট দাদার মতো তার হয়তো বয়স। তো এই বয়সে তিনি রাজনীতি করলেন, রাজনীতিতে এসে তার সারা জীবনের যে অর্জন সেটি হারালেন। মানুষ এখন তাকে বিশ্বাস করে না, তাকে ঘৃণা করে, তাকে দুই চোখে দেখতে পারে না।
এবং সারা বাংলাদেশের বহু মানুষ টকবগে ফুটছে কখন দাদু ভাইকে একটু আদর করবে, কখন আদু ভাইকে একটু যত্ন করবে, কখন তার যারা কিচেন ক্যাবিনেট যে লোকজন আছেন তারা কি মরিচ দিয়ে এই দেশ জাতিকে রন্ধন করেছেন, কি মশলা দিয়ে তারা এই জাতিকে কাবাব বানিয়েছেন। এই জিনিসগুলো জনগণ এখন জানতে চায়। হন্যে হয়ে মানুষ খুঁজছে কিচেন ক্যাবিনেটে কি হতো, কারা কারা এই কিচেন ক্যাবিনেটের সদস্য ছিল এবং ওখানে আসলে কি হতো, এবং এই লোকগুলো যে আমেরিকা দালাল হয়ে গেল বা এই লোক যে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট হয়ে গেল, স্বার্থ কি ছিল, তারা কি পেয়েছে, আর তারা সেই প্রাপ্তির বিনিময়ে এই দেশের কতটা সর্বনাশ করেছে, এগুলো নিয়ে এখন মানুষ চুলচেরা হিসাব করছে, বিশ্লেষণ করছে। প্রায় প্রতিদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে, জনরোষ বাড়ছে। এটা উল্কাপিণ্ডের মতো বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। মানুষের রাগ, উল্কা যেভাবে প্রবল বেগে বায়ুর যে স্তর রয়েছে, স্তর ভেদ করে এসে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয় সবকিছু, ওইরকম মানুষের রাগ উল্কার গতিতে ছুটছে, সারা বাংলাদেশে ছুটছে। এবং দাদু ভাই, আদু ভাই এবং তার যারা কিচেন ক্যাবিনেট তাদের লোকজনের অন্যায় এবং অবিচার ছুটছে এবং খুঁজছে। তার বিরুদ্ধে মামলা করার জন্য একাধিক নিবেদন করা হয়েছে। তারপর মিছিল হয়েছে, মিটিং হয়েছে এবং হচ্ছে। সরকার আপাতত তাকে প্রোটেকশন দিচ্ছে, প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু সরকার আসলে কতদিন এটা দিতে পারবে? এর কারণ হলো সরকারেরও একটা লিমিটেশন আছে, আর সরকারের সমস্যাগুলো কিন্তু ডে বাই ডে বাড়ছে। সরকার যে খুব সাধ্য হাতে তুলে রেখেছে তা নয়। এখন এই যে আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তি হয়েছে, এই জন্য সবাই বলছে যে এখানে ডক্টর ইউনূস সরকার, এনসিপি, তারপর জামাত একেবারে মায়ের পেটের ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, একে অপরের সঙ্গে জড়াজড়ি করে পুরো এই চুক্তিটি তারা করেছে। জামাত অবশ্য বলার চেষ্টা করছে আমরা করিনি, আমরা জানি না, কিচ্ছু জানি না, কিন্তু এনসিপি এখন পর্যন্ত তেমন কিছু বলেনি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তো তার বলার কোনো ভাষা নেই, আর তারেক রহমান সাহেবও কিচ্ছু বলেননি। এবং যতই দিন যাচ্ছে তত বিএনপির বিরুদ্ধে এই চুক্তি করা, এই চুক্তি করে ক্ষমতায় আসা, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের 12টা বাজানো নিয়ে মানুষ বিতর্ক করছে। এই বিতর্ক থাকবে না, এই বিতর্ক একসময় বিক্ষোভে পরিণত হবে। এবং এই যে বিএনপি, তার বাইরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ যারা গৃহপালিত বিরোধী দল, জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দল হিসেবে আছে, যারা আমিদের সঙ্গে মামু হিসেবে আছে তারা, এবং ওই যে সরকারের মধ্যে যারা ইনু, মেনন, তারপরে আরেকজন ছিল কি বড়ুয়া, এই বিভিন্ন লোকজন, শেখ হাসিনার যারা লেসপেন্সার ছিলেন, এরকম বিএনপিরও বেশ কিছু লেসপেন্সার জুটে গেছে, যারা নামকাওয়াস্তে বিরোধী দল কিন্তু সরকারের অংশীদার, তারা নামকাওয়াস্তে বিরোধী দল কিন্তু বিএনপির যারা সবচেয়ে চাটুকার, সবচেয়ে দালাল, সবচেয়ে অথর্ব, সবচেয়ে অপদার্থ, সেই অপদার্থদের জুতো চাটার জন্য, সেই অপদার্থদের জুতো চেটে নিজেদের গদি রক্ষা করার জন্য এই ইনু এবং মেননের যে পচা ভার্সন, এই পচা ভার্সন বিএনপির মধ্যে ঢুকে গেছে। এরাও এই আমেরিকার এই চুক্তির পার্ট। ফলে কি হলো, মার্কিন এই চুক্তি নিয়ে প্রবল ঘৃণা ছড়িয়ে যাচ্ছে, প্রবল ক্ষোভ তৈরি হচ্ছে, টকবগিয়ে ফুটছে এবং বিক্ষোভে ফেটে পড়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। আর বিএনপির যারা প্রতিপক্ষ ঠিক এটা নিয়ে খেলাধুলার চেষ্টা করছে। ফলে এখন বিএনপি তার সঙ্গে সঙ্গে যারা মানে গৃহপালিত বিরোধী দল আছে, যারা বিভিন্ন নাটক করছে, সিনেমা করছে, বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করছে, সবাই আজ এ হোল মনে হচ্ছে তারা ইউনূসের ডান হাত, ইউনূসের বাম হাত, ইউনূসের মস্তিষ্ক, ইউনূসের পেট,
মানে ইনুসের পার্টস অফ স্পিচ আছে না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তদ্রূপ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ রূপে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন রূপে তারা যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আছেন সবাই অ্যাজ এ হোল সবাই মিলে এখন সেই ইউনূসের মতোই, ইউনূসকে নিয়ে যেভাবে মানুষ ঘৃণা প্রকাশ করছে সেইভাবেই তার প্রতি ঘৃণা প্রদর্শন করা হচ্ছে। আর এরই প্রেক্ষিতে জনাব আদু ভাই তিনি ফ্রান্সে গেলেন। এখন ফ্রান্স থেকে তিনি কি আবার ফিরে আসবেন? যদি আসেন ধরে নেবেন তিনি শক্তিশালী হয়ে আসবেন। এবং আপনার আমার কপালে আরও বড় বড় মার্কিন চুক্তি আছে, আরও বড় বড় ডোনাল্ড ট্রাম্পের মহিষের গুঁতো আমাদের কপালে আছে। আর যদি তিনি না আসেন তাহলে চিন্তা করবেন যে এই যে একটা মেরুকরণ হলো, মার্কিন ডিপ স্টেটের একটা মেরুকরণ হলো, এই মেরুকরণটা টিকবে না। সেক্ষেত্রে আমরা দুর্ভোগের মধ্যে পড়ে যাব। থার্ডলি হলো এই যে ওনার যে সকল লেসপেন্সার যারা ছিলেন এবং এখনো আছেন, তারা প্রতিটি লোক যে যেখানে আছেন প্রত্যেকটা লোক জনরোষের শিকার হবেন এবং মব কাকে বলে, কত প্রকার এবং কি কি তারা হাড়ে হাড়ে টের পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।